আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের গল্প আমি এবং আমরা। আজকে গল্পটির তৃতীয় পর্ব। বাড়ি ফিরে মিসির আলী দেখলেন খাঁচায় দুটি চড়ুই পাখি। বধূ পাখির খাঁচার সামনে বসে মুগ্ধ হয়ে পাখি দেখছে। তাকে দেখে মনে হচ্ছে এর আগে সে চড়ুই পাখি দেখেনি, এই প্রথম দেখছে এবং পাখির সৌন্দর্যে সে অভিভূত। মিসির আলী গায়ের কোট খুলতে খুলতে বললেন, কেউ এসেছিল? যে না। মিসির আলী আশাহত হলেন। তিনি ভেবেছিলেন মুশফিকুর রহমান হয়তো এসেছিল, চড়ুই পাখি দুটিকে সেই খাঁচায় ঢোকার ব্যবস্থা করেছে। এখন বোঝা যাচ্ছে এই জটিল কাণ্ডটি করেছে বধূ। খাঁচা এবং চড়ুই পাখির প্রতি বধূর এই অতি আগ্রহের কারণ এখন পরিষ্কার হলো। পাখি দুইটা আপনি আপনি হান্দাইছে। তাই নাকি? হ, আমি ঘর ঝাড় দিতেছিলাম, দেখি ভিতরে বইয়া কুটুর কুটুর খায়। আমি দৌড় দিয়া ঝপাং কইরা খাঁচার দরজা বন্ধ করলাম। গুড। বাটিত কইরা পানি দিলাম, পানি খাইছে, চুমুক দিয়া খাইছে। আচ্ছা। মিসির আলী পাখি দুটির প্রতি তেমন আগ্রহ বোধ করছেন না। তিনি হাত মুখ ধুয়ে বিছানায় গেলেন। কয়েকটা জরুরি বিষয় লিখে ফেলা দরকার। বধূ বলল, ভাত দিমু স্যার? দাও। বধূ ভাত বাড়তে গেল না, উবু হয়ে খাঁচার সামনে বসে রইল। মিসির আলী নিঃশ্বাস ফেলে ভাবলেন, পাখি দুটি যদি বধূ নিজে খাঁচায় না ঢুকাতো তাহলে কি সে এতটা আগ্রহ বোধ করত? মুরগি ডিম পেড়ে চেঁচিয়ে পাড়া মাথায় তোলে। যেসব মুরগি ডিম পাড়ার দৃশ্য দেখে তারা চুপ করে থাকে, সম্ভবত বিরক্তই হয়। মিসির আলী খাতায় বড় বড় করে লিখলেন, মুশফিকুর রহমান। এটি হচ্ছে শিরোনাম। শিরোনাম বড় করেই লিখতে হয়, মূল অংশ থাকে ছোট হরফে লেখা। তিনি দ্রুত লিখতে লাগলেন। খানিকক্ষণ পরে অবাক হয়ে দেখলেন তিনি যা লিখছেন তা হল মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান। মিসির আলী নিজের লেখার দিকে খুবই অবাক হয়ে তাকিয়ে রইলেন। ব্যাপার বুঝতে পারছেন না। তার নিজের চিন্তাভাবনা কি এলোমেলো হয়ে গেছে? এরকম কাণ্ড তো আগে কখনো ঘটেনি। তিনি বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন, তবে এ জাতীয় সমস্যার মুখোমুখি তো তিনি আগেও হয়েছেন। কখনো এমন বিচলিত বোধ করেননি। এবার করছেন কেন? মুশফিকুর রহমান নামের মানুষটি তাকে কি ধাঁধায় ফেলে দিয়েছে? মানুষটি কি একজন মানসিক রোগী, নাকি সে ভান করছে? সে মানসিক রোগী হলে সমস্যা সহজ। সে যদি ভান করে তাহলে সমস্যা মোটেই সহজ নয়। লোকটি তার কাছে কি চাচ্ছে তাও স্পষ্ট নয়। শুরুতে সে বলেছে সে একটি প্রেমের গল্প শোনাতে চায়। এখনো প্রেমের গল্পের অংশে আসা হয়নি। প্রেমের গল্পটি ভালোভাবে শোনা দরকার। আগের ম্যানেজার সাহেবের মেয়ে ব্যাপারটিকে জটিল করে তুলেছে। তৃতীয় যে খুনটির কথা বলা হচ্ছে তার সঙ্গে কি এই মেয়েটি যুক্ত? হবার সম্ভাবনাই বেশি। মুশফিকুর রহমানের পরিচিত লোকের সংখ্যা সীমাবদ্ধ। এই মেয়ে তার পরিচিতদের একজন। তবে যাকে হত্যা করা হবে তাকে কি কেউ চিঠি দিয়ে ডেকে আনবে, তাও অফিসে? এত বড় ভুল কি মুশফিকুর রহমান করবে? করার কথা নয়। তবে ভয়ঙ্কর বুদ্ধিমান কিছু মানুষও মাঝে মাঝে হাস্যকর বোকামি করে বসে। নিউ ইংল্যান্ডে জনি ম্যান নামের এক সাইকোপ্যাথের গল্প ক্রিমিনোলজির বিখ্যাত গল্পের একটি। সে অসম্ভব ধূর্ততার সঙ্গে 11টি খুন করল। নিখুঁত পরিকল্পনা, নিখুঁত কাজ। পুলিশের মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কিন্তু 12 নম্বর খুনটি সে করল নিতান্ত বোকার মতো। যে মেয়েটিকে খুন করবে তাকে এক পার্টি থেকে বের করে আনলো। বের করে আনার আগে মেয়েটির সঙ্গে নাচল, ছবি তুলল। রাস্তায় এসে আইসক্রিমের দোকানে আইসক্রিম খেল। খুনের আধ ঘন্টার মধ্যে সে ধরা পড়ল। পুলিশ যখন তাকে জিজ্ঞেস করল, এত বড় বোকামি তুমি কি করে করলে? সে হাই তুলতে তুলতে বলল, আমার ধারণা ছিল শেষ খুনটি আমি খুব বুদ্ধি খাটিয়ে করেছি, আগের কাজগুলো ছিল বোকার মতো। এরকম কোনো ব্যাপার তো মুশফিকুর রহমানের ক্ষেত্রেও ঘটতে পারে। আচ্ছা, তিনি নিজেও কি খুব বোকার মতো একটা কাজ করেননি? তার কি উচিত ছিল না ম্যানেজারের কাছ থেকে রানুর ঠিকানা নিয়ে আসা? ম্যানেজার নিশ্চয়ই জানে
রানুর ঠিকানা ছাড়াও মুশফিকুর রহমানের টেলিফোন নাম্বার আনা দরকার ছিল। এখন চলে গেলে কেমন হয়? রশিদ মোল্লাকে হকচকিয়ে দেওয়ার জন্যও গভীর রাতে তার বাসায় উপস্থিত হওয়া দরকার। স্যার, ভাত দিছি। মিসির আলী বিছানা থেকে নামতে নামতে বললেন, ভাত পরে খাবো রে বধূ, আমি একটা কাজ সেরে আসি। কই যাইবেন? একটা কাজ সেরে আসি, খুব জরুরি। ভাত খাইয়া যান। ভাত খাইতে কয় মিনিট লাগবো? এসে খাবো। মিসির আলী রশিদ মোল্লার বাসায় রাত 11:30টায় উপস্থিত হলেন। এত দেরি হবার কারণ তিনি বাসা ভুলে গেছেন। 2 ঘন্টা আগে যে বাড়িতে এসেছেন সেই বাড়ির ঠিকানা ভুলে যাওয়া একটা বিস্ময়কর ঘটনা। এই বিস্ময়কর ঘটনাই তার জীবনে ঘটল। রশিদ মোল্লা বাতি নিভিয়ে শুয়ে পড়েছিলেন। কলিং বেল শুনে দরজা খুললেন। আঁতকে উঠে শুকনো গলায় বললেন, কি ব্যাপার স্যার? মিসির আলী কোমল গলায় বললেন, ভালো আছেন? রশিদ মোল্লা এই সামাজিক সৌজন্যমূলক প্রশ্নের জবাব না দিয়ে তাকিয়ে রইলেন। মিসির আলী বললেন, আপনার বাসায় কি টেলিফোন আছে? জি আছে। একটা টেলিফোন করব। আসুন, ভেতরে আসুন, বসুন আপনি। টেলিফোন সেটটা শোবার ঘরে, আমি নিয়ে আসছি। রশিদ মোল্লার সঙ্গে সঙ্গে তার পরিবারের অন্য সবাইও জেগে উঠেছে। অল্প বয়সী একটি মেয়ে পর্দার আড়াল থেকে উঁকি দিয়ে গেল। মনে হচ্ছে এই মেয়েটিই গোলাপের চাষ করে। তিনি রশিদ মোল্লাকে হকচকিয়ে দিতে এসে পরিবারের সবাইকে হকচকিয়ে দিয়েছেন। নিন স্যার, টেলিফোন করুন। কত নাম্বারে করবেন? মিসির আলী বললেন, আপনি নাম্বারটা বলুন। রশিদ মোল্লা বললেন, কি নাম্বারের কথা বলছেন? মুশফিকুর রহমানের টেলিফোন নাম্বারটা বলুন। নিশ্চয়ই তার বাড়িতে টেলিফোন আছে, আপনি তার নাম্বারও জানেন। এখন টেলিফোন করে লাভ হবে না স্যার, উনি এখন টেলিফোন ধরবেন না। সন্ধ্যার পর উনি টেলিফোন ধরেন না। তবু চেষ্টা করে দেখি, নাম্বারটা বলুন। উনি যদি জানেন আমি নাম্বার দিয়েছি তাহলে খুব রাগ করবেন। উনি জানবেন না। রশিদ মোল্লা শুকনো গলায় নাম্বার বললেন। 2 বার রিং হতেই ওপাশ থেকে টেলিফোন উঠানো হলো। কেউ কোনো কথা বলছে না। মিসির আলী কুকুরের ক্রুদ্ধ গর্জন শুনতে পাচ্ছেন। কেউ একজন খুব হালকাভাবে টেলিফোন সেটের উপর নিঃশ্বাস ফেলল। মিসির আলী বললেন, হ্যালো। ওপাশ থেকে ভারী গম্ভীর গলায় বলল, মিসির আলী সাহেব। জি। আপনার টেলিফোন কলের জন্যই অপেক্ষা করছিলাম। গলার স্বর সম্পূর্ণ অচেনা। শুদ্ধ ভাষায় কেউ কথা বলছে, কিন্তু এর মধ্যেই গ্রাম্য টান আছে, পুরুষ কণ্ঠ। তবে এই কণ্ঠের সঙ্গে মুশফিকুর রহমানের কণ্ঠস্বরের কোনো মিল নেই। গলার স্বর মানুষ বদলাতে পারে, কিন্তু এতটা পারে না। মিসির আলী বললেন, আপনি কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমার সঙ্গে আপনার পরিচয় হয়নি। আমি তন্ময়ের টিচার ছিলাম, ওকে অঙ্ক শেখাতাম। তন্ময় সম্ভবত আমার কথা বলেছে আপনাকে। হ্যাঁ, বলেছে। শুনুন মিসির আলী সাহেব, আমি আপনার সঙ্গে কথা বলার জন্যে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কবে আসবেন? বুঝতে পারছি না কবে আসব। প্রেতাত্মাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, ভালোও লাগে না। ভালো লাগে না কি করে বললেন? আগে কি কখনো প্রেতাত্মার সঙ্গে কথা বলেছেন? আপনার সঙ্গে বলছি। বাহ, আপনি মানুষ হিসেবেও তো রসিক। একবার আসুন। আসবেন? আসতেও পারি। দেরি না করে চলে আসুন, আজ রাতেই চলে আসুন। আপনার বাড়ির ঠিকানা কি? রশিদ মোল্লাকে জিজ্ঞেস করুন, ও আপনাকে ঠিকানা বলে দেবে। আপনি ওর বাসা থেকেই তো টেলিফোন করছেন, তাই না? জি। কিংবা এক কাজ করতে পারেন, ওকে সঙ্গে নিয়ে চলে আসতে পারেন। ও দারুণ ভীতু। ওকে একটা ধমক দিলেই ও আপনার সঙ্গে আসবে এবং দূর থেকে বাসা দেখিয়ে দেবে, কাছে আসবে না। সন্ধ্যার পর বাসার কাছে আসতে সে ভয় পায়। আজ আসতে পারছি না, তবে হয়তো শিগগিরই আসব। শুনুন মিসির আলী সাহেব, আজ আসাই ভালো,
জ্যোৎস্না রাত আছে। জ্যোৎস্না আপনার ভালো লাগে নিশ্চয়ই? ভালো লাগে না। জ্যোৎস্না অনেক রহস্য তৈরি করে। রহস্য আমি পছন্দ করি না বলেই দিনের আলো জ্যোৎস্নার চেয়ে বেশি ভালো লাগে। রহস্য আপনি পছন্দ করেন না? জি না। এই জন্যই আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। চলে আসুন। আসবো, আসবো। এত ব্যস্ত হবেন না। আমি মোটেই ব্যস্ত নই। আপনি ব্যস্ত হয়ে পড়েছেন এই জন্যই বলছি। ও, আরেকটা কথা। আগের ম্যানেজারের মেয়েটির ঠিকানা রশিদ মোল্লা জানে না। বের করার চেষ্টা করেছে, পারেনি। তবে আমি আপনাকে ঠিকানা দিতে পারি। ওরা নারায়ণগঞ্জে থাকে। আপনার কাছে কি কাগজ কলম আছে? থাকলে লিখে নিন। মিসির আলি বললেন, থাক, ঠিকানার প্রয়োজন নেই। আমি যে এত কিছু জানি, আপনি কি এত অবাক হচ্ছেন না? আমি এত সহজে অবাক হই না। আপনার নাম তো জানা হলো না। দেখা হলেই নাম বলবো, এত তাড়া কিসের? মিসির আলি টেলিফোন নামিয়ে রেখে রশিদ মোল্লাকে বললেন, চলি রশিদ সাহেব। অনেক রাতে আপনাকে বিরক্ত করেছি, কিছু মনে করবেন না। রশিদ মোল্লা কিছু বলল না, জবুথবু হয়ে বসে রইল। এই শীতের রাতেও তার কপালে ঘাম। সে খুব ভয় পেয়েছে। আগেরবার রশিদ মোল্লা গেট পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল, এবার এলো না। দরজা বন্ধ করতেও উঠল না। রশিদ মোল্লার মেয়েটি দরজা বন্ধ করার জন্য উঠে এসেছে। সে খোলা দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে মিসির আলির দিকে। তার বাবার মতো মেয়েটিও ভয় পেয়েছে। অসম্ভব ঠান্ডা পড়েছে। বুদ্ধি করে মাফলার এনেছেন বলে রক্ষা। মাফলার ভেদ করে শীতল হাওয়া ঢুকছে। নাক জ্বালা করা শুরু হয়েছে। ঠান্ডা মনে হয় লেগে যাবে। নিউমোনিয়ায় না ধরলে হয়। শরীর দুর্বল। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গেছে। ছোট অসুখই দেখতে দেখতে ভয়াবহ হয়ে যায়। আজকের রাতের ঘটনায় তিনি তেমন বিস্মিত বোধ করছেন না। বড় ধরনের রহস্যময় ঘটনায় তিনি তেমন বিস্মিত হন না। ছোটখাটো ঘটনাগুলো বরং তাকে অনেক বেশি অভিভূত করে। একবার এক রিকশাওয়ালার সঙ্গে ৬ টাকা ভাড়া ঠিক করে রিকশায় উঠলেন। নামার সময় তাকে একটা ৫ টাকা এবং একটা ২ টাকার নোট দিলেন। ২ টাকার নোটটা ছিল ৫ টাকার নোটের ভেতর। রিকশাওয়ালার তা দেখার কোনো সুযোগ ছিল না। সে টাকাটা নিয়ে পকেটে রেখে দিল এবং লুঙ্গির খুঁট থেকে একটা ১ টাকার নোট ফেরত দিল। মিসির আলি বিস্ময়ে অভিভূত হলেন। একবার ভাবলেন রিকশাওয়ালাকে জিজ্ঞেস করেন, সে কি করে বুঝল ৫ টাকার নোটের ভাঁজে একটা ২ টাকার নোট আছে। তিনি শেষ পর্যন্ত জিজ্ঞেস করেননি। থাক না কিছু রহস্য, সব রহস্য ভেঙে দেওয়ার দরকার কি? পৃথিবীতে কিছু কিছু রহস্য আছে যা ভাঙতে ইচ্ছে করে, আবার কিছু রহস্য আছে ভাঙতে ইচ্ছা করে না। তন্ময় নামের ছেলেটির রহস্য ভেদ করার ইচ্ছা তার আছে। ব্যাপারটা খুব সহজ হবে কিনা তা তিনি এখনো জানেন না। রশিদ মোল্লার বাসা থেকে তিনি টেলিফোন করলেন। অন্য একজন ধরল। তা ধরতেই পারে। হয়তো তন্ময়ের বাড়িতে আরও একজন থাকে, যে নিজেকে পরিচয় দিচ্ছে মাস্টার সাহেব হিসেবে। সে চট করে বলে দিল, আপনি রশিদ মোল্লার বাড়ি থেকে টেলিফোন করছেন। আপাত দৃষ্টিতে খুব আশ্চর্যজনক ঘটনা মনে হলেও হয়তো তেমন আশ্চর্যজনক নয়। রশিদ মোল্লাই আগেভাগে জানিয়েছে। মিসির আলি অপেক্ষা করছিলেন। রশিদ মোল্লা টেলিফোন সেট আনতে গেল। চট করে আনল না। দেরি হলো। এই ফাঁকে রশিদ মোল্লা হয়তো জানিয়ে দিয়েছে। তাছাড়া ওই লোকটি প্রাণপণ চেষ্টা করছিল মিসির আলিকে বিস্মিত করতে। শেষ পর্যন্ত বলেই ফেলল, আমি যে এত কিছু জানি, আপনি এত অবাক হচ্ছেন না? একজন প্রেতাত্মা মানুষকে বিস্মিত করার এত চেষ্টা করবে না, মানুষই করবে। তন্ময়ের মৃত শিক্ষক টেলিফোনে তার সঙ্গে কথা বলবে, এই হাস্যকর ধারণা নিয়ে মাথা ঘামাবার মানুষ মিসির আলি নন। তিনি মাথা ঘামাচ্ছেন না, তবে চিন্তিত বোধ করছেন। কেন চিন্তিত বোধ করছেন তাও তার কাছে স্পষ্ট নয়। তিনি বিপদ আঁচ করছেন। তার মনের একটি অংশ ভয় পাচ্ছে। ভয় পাবার পেছনের কারণটি তার কাছে স্পষ্ট নয়। শুধু যে ভয় পাচ্ছেন তা না, পুরো ব্যাপারটা তার মনের উপর এক ধরনের চাপও সৃষ্টি করছে। কে যেন খুব অস্পষ্টভাবে তাকে বলছে, তুমি সরে এসো, তুমি দূরে সরে এসো।
টুং টুং ঘণ্টা বাজিয়ে রিকশা আসছে। ভিড়ের সময় রিকশাওয়ালারা কখনো ঘণ্টা বাজায় না, ফাঁকা রাস্তা বলেই হয়তো ঘণ্টা বাজিয়ে বাজিয়ে আসছে। এই রিকশা ভাড়া যাবে বলে মনে হয় না, যাচ্ছে উল্টো দিকে। তবু মিসির আলি বললেন, ভাড়া যাবে? মিসির আলিকে বিস্মিত করে দিয়ে রিকশাওয়ালা বলল, জামু। এই শীতের রাইতে খামাখা রিকশা বাইর করছি, টাইট হইয়া বহেন, পঙ্খিরাজের মতো লইয়া যামু। মিসির আলি টাইট হয়ে বসলেন। এই রিকশায় বসাই তার কাল হলো। রিকশাওয়ালা ঝড়ের মতো উড়িয়ে নিয়ে গেল ঠিকই, কিন্তু ক্ষতি যা করার করে ফেলল। ভয়াবহ ঠান্ডা লেগে গেল। মিসির আলি ঘরে ঢুকেই বিছানায় পড়লেন। প্রবল জ্বরে আচ্ছন্ন হয়ে রইলেন। বুক পাথরের মতো ভারী, শ্বাস নিতে পারেন না। আচ্ছন্নের মতো মাঝে মাঝে তাকান। তখন মনে হয় মাথার উপর সিলিং ফ্যানটা তার কাছে নেমে এসেছে। একসময় মনে হলো ফ্যানের ব্লেড ঘুরতে শুরু করেছে। ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে। হ্যালুসিনেশন। তার হ্যালুসিনেশন হচ্ছে। তিনি বুঝতে পারেন বধূ তার মাথায় পানি ঢালছে। সেই পানি তার কাছে উষ্ণ মনে হয়। বধূ কি তার মাথায় ফুটন্ত পানি ঢালছে? বিছানার এক পাশে চড়ুই পাখির খাঁচা। খাঁচার ভেতর পাখি দুটিকে ঘুঘু পাখির মতো বড় দেখাচ্ছে। মনে হচ্ছে তারাও এক দৃষ্টিতে মিসির আলিকে দেখছে। শেষ রাতের দিকে তিনি অচেতনের মতো হয়ে গেলেন। জ্বরের প্রচণ্ড ঘোর। আধো চেতন আধো জাগ্রত অবস্থায় তিনি নীলুকে দেখলেন। নীলু যেন এসেছে তার কাছে, বসেছে বিছানার পাশে। কি স্পষ্টই না তাকে দেখাচ্ছে। কানের দুপাশের চুল যে বাতাসে কাঁপছে তাও দেখা যাচ্ছে। নীলু বলল, আবার অসুখ বাঁধিয়েছেন? মিসির আলি হাসার চেষ্টা করলেন। আপনি কি আমাকে চিনতে পারছেন? হুম। বলুন, আমি কে? নীলু। কতদিন পর আপনাকে দেখতে এলাম বলুন তো? তুমি আমাকে দেখতে আসোনি, সবই আমার কল্পনা। প্রচণ্ড জ্বরের জন্যে আমি এক ধরনের ঘোরের মধ্যে আছি। ঘোরের কারণে মস্তিষ্কের নিউরনে সঞ্চিত স্মৃতি ওলটপালট হয়েছে। সে তোমাকে তৈরি করেছে। বাস্তবে তোমার অস্তিত্ব নেই। আমি হাত বাড়ালে তোমাকে ছুঁয়ে দেখতে পারবো না। এখনো লজিক? হ্যাঁ, এখনো লজিক। দেখুন না একটু হাত বাড়িয়ে আমাকে ছুঁতে পারেন কিনা। পারছি না নীলু, আমার হাত পা পাথরের মতো ভারী হয়ে এসেছে। আমি কেন এসেছি বলুন তো? আমাকে সঙ্গ দেবার জন্য এসেছ। কেউ যখন ভয়ঙ্কর অসুস্থ হয় তখন তার চারপাশের জগৎও শূন্য হয়ে পড়ে। তার মস্তিষ্ক তখন তার জন্য একজন সঙ্গী তৈরি করে। আপনার লজিক ঠিক আছে, আপনি অসুস্থ নন। তুমি চলে যাও নীলু, আমি কথা বলতে পারছি না। আমার কথা বলতে ভালো লাগছে না। আমি চলে যেতে পারছি না। আমি তো নিজ থেকে আসিনি, আপনি আমাকে এনেছেন। ঘোরের মধ্যে মিসির আলি ছটপট করতে লাগলেন। নীলু তার দিকে ঝুঁকে এলো। মিসির আলি অস্বস্তি বোধ করছেন। মেয়েটা এত কাছে এগিয়ে আসছে কেন? এটা ঠিক হচ্ছে না। নীলু এখন ফিসফিস করে বলল, আমি আপনাকে সাবধান করতে এসেছি। আপনি ভয়াবহ বিপদের দিকে যাচ্ছেন। পুরনো ঢাকার ওই বাড়িতে আপনি কখনো যাবেন না। মাস্টার সাহেবের সঙ্গে আপনার দেখা না করলেও চলবে। প্লিজ, আপনি আমার কথা শুনুন। মিসির আলির জ্বর আরো বাড়ল। মনে হচ্ছে মাথার ভেতরে একটা রেলগাড়ি চলছে। চাকার ঘর ঘর শব্দ হচ্ছে। সেই শব্দ বারবার বলছে, আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথা শুনুন। মিসির আলির জ্ঞান কতদিন পর ফিরল তা তিনি জানেন না। চোখ মেলে দেখলেন প্রশস্ত একটি ঘরে তিনি শুয়ে আছেন। বিছানা অপরিচিত, চারপাশের পরিবেশ অপরিচিত। পায়ের কাছে মস্ত কাচের জানালা। জানালা বন্ধ। কাচের ভেতর দিয়ে রোদ এসে তার পায়ে পড়ছে। খুব আরাম লাগছে। তার গায়ে সুন্দর একটা কম্বল। কম্বল থেকে ওষুধের গন্ধ আসছে। তিনি প্রচণ্ড ক্ষুধাও বোধ করছেন। মনে হচ্ছে দীর্ঘদিন কিছু খাচ্ছেন না। মিসির আলি চোখ বন্ধ করলেন। ঘরে প্রচুর আলো। এত কড়া আলোতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। কেমন আছেন মিসির আলি সাহেব? জি, ভালো। আপনার জ্বর পুরোপুরি রেমিশন হয়েছে।
আপনি আমাদের ভয় পাইয়ে দিয়েছিলেন। মিসির আলি চোখ খুললেন। আলো এখন আর আগের মতো চোখে লাগছে না। তার বিছানার পাশে যে মহিলা দাঁড়িয়ে আছেন তিনি একজন ডাক্তার। গলায় স্টেথিস্কোপ ঝুলানো দেখে তাই মনে হলো। নার্সরাও স্টেথিস্কোপ ব্যবহার করে, তবে তারা কখনো গলায় পড়ে না। মিসির আলি বললেন, আমি প্রচণ্ড খিদে বোধ করছি। আপনি খিদে বোধ করছেন, এটা খুবই সুলক্ষণ। হালকা কিছু খাবার দিতে বলছি। এটা কি হাসপাতাল? হাসপাতাল তো বটেই, তবে প্রাইভেট হাসপাতাল। আমি কতদিন ধরে আছি? আজ হচ্ছে 5th ডে। আপনার অবস্থা এমন ছিল যে আমরা ধরেই নিয়েছিলাম আপনি কোমায় চলে যাচ্ছেন। মিসির আলি সহজ গলায় বললেন, কমা সেলিকোলনে আমি যাব না। যদি যেতে হয় সরাসরি পুলিশ স্টপে চলে যাব। ডাক্তার হাসলেন। মিসির আলির মনে হলো বেশিরভাগ ডাক্তার হাসেন না, তবে যারা হাসেন তারা খুব সুন্দর করে হাসেন। মিসির আলি সাহেব। জি। আপনি বিশ্রাম করুন, চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকুন। আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। আজকের একটা খবরের কাগজ কি পেতে পারি? অবশ্যই পেতে পারেন, তবে আমার মনে হয় খবরের কাগজ পড়ার চেয়ে বিশ্রাম আপনার জন্য অনেক জরুরি। নাস্তা খেয়ে লম্বা একটা ঘুম দিন, চোখ বন্ধ করে ফেলুন। মিসির আলি চোখ বন্ধ করলেন। তার অনেক কিছু জানার ছিল। কে তাকে এমন এক আধুনিক হাসপাতালে ভর্তি করিয়ে দিল? ঘরের যা সাজসজ্জা, তাতে মনে হয় 1000 টাকা হবে দৈনিক ভাড়া। দেয়ালে ছোট্ট 12 ইঞ্চি টিভি দেখা যাচ্ছে। রোগীর বিনোদনের ব্যবস্থা। ঘরের দেয়াল, মেঝে সবই ঝকঝক করছে। কোথাও কোনো ঘড়ি নেই। টিভির চেয়েও ঘড়ির প্রয়োজন ছিল বেশি। কোনো এক বিচিত্র কারণে অসুস্থ হলেই ঘড়ি দেখতে ইচ্ছে করে। নার্স নাস্তা নিয়ে এলো। 1 স্লাইস রুটি, ডিম পোচ, একটা কমলা, গরম 1 কাপ চা। মিসির আলি বললেন, সিগারেট কি খাওয়া যাবে সিস্টার? না, সিগারেট খাওয়া যাবে না। এটা হাসপাতাল, ধূমপান মুক্ত এলাকা। গরম চায়ের সঙ্গে একটা সিগারেট খেতে পারলে আমার অসুখ পুরোপুরি সেরে যেত বলে আমার ধারণা। এখানকার ডাক্তারদের সেরকম ধারণা না, কাজেই সিগারেট খেতে পারবেন না। নাস্তা খেয়ে নিন, আপনার গা আমি স্পঞ্জ করে দেব। এই রুমটার ভাড়া কত? প্রতিদিন 1500 টাকা। মিসির আলির মুখ শুকিয়ে গেল। 3000 টাকায় তিনি এবং বধূ সারা মাস চালান। তার মধ্যে বাড়ি ভাড়া ধরা আছে। নার্স কঠিন মুখ করে বলল, বড়লোকদের চিকিৎসার খুব ভালো ব্যবস্থা বাংলাদেশে আছে। মিসির আলি বললেন, অবশ্যই আছে, তবে মজার ব্যাপার কি জানেন সিস্টার? এত করেও বড়লোকরা কিন্তু মৃত্যুর হাত থেকে রেহাই পান না। গরিবরা যেভাবে মরে তাদেরও ঠিক একইভাবে মরতে হয়। এখন হয়, একদিন হয়তো হবে না। দেখা যাবে অমর হবার ওষুধ পাওয়া যাচ্ছে। 30 লক্ষ 40 লক্ষ টাকা দাম। শুধু বড়লোকরা সেই ওষুধ কিনতে পারছে। মিসির আলি তার গোছানো কথায় চমৎকৃত হলেন। অধিকাংশ মানুষই আজকাল গুছিয়ে কথা বলতে পারে না। চিন্তা এলোমেলো থাকে বলে কথাবার্তাও থাকে এলোমেলো। সিস্টার, আপনার সঙ্গে খুব জরুরি কিছু কথা আছে। আমি আপনার পরামর্শ ও সাহায্য চাচ্ছি। আমার পক্ষে প্রতিদিন 1500 টাকা ভাড়া দিয়ে এখানে থাকা সম্ভব নয়। আমি দরিদ্র মানুষ। এ কদিনের ভাড়া কি করে দেব তাই বুঝতে পারছি না। আমি আজই এখান থেকে বিদেয় হতে চাই। সেটা কি করে সম্ভব তা আপনি দয়া করে বলে দেবেন। যে টাকা আপনারা পান তাও একসঙ্গে আমার পক্ষে দেওয়া সম্ভব না। আমাকে ভাগে ভাগে দিতে হবে। তার একটা অ্যারেঞ্জমেন্টও করতে হবে। স্যার, আপনাকে এসব নিয়ে মোটেই ভাবতে হবে না। আমাদের হাসপাতালের নিয়ম হচ্ছে ভর্তি হবার সময় পুরো টাকা দিতে হয়। আপনার বেলাতেও তাই হয়েছে। কেউ একজন নিশ্চয়ই পুরো টাকা দিয়েছেন। সেই কেউ একজনটা কে? আমি তো স্যার বলতে পারবো না। আপনি চাইলে খোঁজ নিয়ে দেখতে পারি। দয়া করে খোঁজ নিয়ে দেখুন। নার্স কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো। তার হাতে একটি বই, একটি মুখবন্ধ খাম। স্যার, যিনি আপনাকে এখানে ভর্তি করিয়ে গেছেন
তার নাম মুশফিকুর রহমান। তিনি আপনার জন্য বইটা রেখে গেছেন, চিঠিও রেখে গেছেন। আর স্যার, আমি খোঁজ নিয়েছি, আপনার জন্য 15 দিনের রুম পেমেন্ট করা আছে। তার আগে যদি আপনি চলে যান তাহলে টাকাটা রিফান্ড করা হবে। মিসির আলি চিঠি পড়লেন। সুন্দর হাতের লেখা। এই লেখা দেখে আগেও একবার মুগ্ধ হয়েছিলেন, আজও হলেন। শ্রদ্ধেয় স্যার, আপনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি আপনাকে এই প্রাইভেট ক্লিনিকে নিয়ে এসেছি। আপনার বিনা অনুমতিতেই এটা করতে হলো, কারণ অনুমতি দেওয়ার মতো অবস্থা আপনার ছিল না। আপনার পাখি দুটি আমি আমার নিজের কাছে নিয়ে রেখেছি। আপনার বৈজ্ঞানিক পরীক্ষা আমি চালিয়ে নিতে চেষ্টা করছি। ফলাফল এখনো পর্যন্ত শূন্য। দুটি পাখিই খাচ্ছে। আমি আরো কয়েকদিন দেখব। আপনি অসুস্থ অবস্থায় নীলু নীলু বলে ডাকছিলেন। ভদ্রমহিলার ঠিকানা জানার জন্যে আমি আপনার কিছু কাগজপত্র ঘাটাঘাটি করেছি। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আপনার অবস্থা দেখে আমি খুবই শঙ্কিত বোধ করছিলাম। আমার মনে হচ্ছিল ওই মহিলাকে যেভাবেই হোক খুঁজে বের করা দরকার। আমি তাকে খুঁজে পেয়েছি, তবে এখনো আপনার কোনো খবর তাকে দেওয়া হয়নি। আপনি চাইলেই দেওয়া হবে। পাখি বিষয়ক আরেকটি গ্রন্থ আপনাকে পাঠালাম, মিস্টারিজ অব মাইগ্রেটরি বার্ডস। আমি বইটি পড়ে আনন্দ পেয়েছি। আপনিও পাবেন বলেই আমার ধারণা। বিনীত, ম রহমান। মিসির আলি পরপর 3 বার চিঠি পড়লেন। সব দীর্ঘ চিঠিতেই অপ্রকাশ্য কিছু কথা থাকে, যে কথা পত্রলেখকের মনে আছে, কিন্তু তা তিনি জানাতে চান না। সেই অপ্রকাশ্য কথা পত্রলেখকের অজান্তে ধরা পড়ে। এখানেও কি ধরা পড়েছে? না, পড়েনি। এই চিঠি খুব সাবধানে লেখা হয়েছে। পাখির উপর লেখা বইটিতে মিসির আলিকে উদ্দেশ্য করে 2টা লাইন লেখা, দ্রুত সেরে উঠুন, এই শুভকামনা, তন্ময়। একটি বিষয় লক্ষণীয়, সে 2টি নাম ব্যবহার করেছে। এর থেকে কি কিছু দাঁড় করানো যায়? না, যায় না। এত সহজে কিছু দাঁড় করানো সম্ভব নয়। তথ্যের পাহাড় জোগাড় করতে হয়। সেই অসংখ্য তথ্যের ভেতর থেকে বেছে বেছে প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে ঘর বানাতে হয়। একটা নয়, বেশ কয়েকটা। তার থেকে বেছে নিতে হয় মূল প্রাসাদ। কঠিন কাজ। নার্স মেয়েটি গামলা ভর্তি গরম পানি এবং একটা তোয়ালে নিয়ে এসেছে, গা স্পঞ্জ করবে। মিসির আলি বললেন, আমি কি আরেক পেয়ালা চা খেতে পারি? জি না স্যার, চা একটা উত্তেজক পানীয়। ডাক্তার সাহেবকে জিজ্ঞেস না করে আপনাকে দেওয়া যাবে না। আপনার নাম কি? আমার নাম জাহেদা। শুনুন জাহেদা, আপনি যদি আমাকে খুব গরম 1 কাপ চা না খাওয়ান তাহলে আমি আপনাকে গা স্পঞ্জ করতে দেব না। জাহেদা চলে গেল। মিসির আলি খুশি মনে অপেক্ষা করছেন। মেয়েটির মোরালিটি ভেঙে দেওয়া হয়েছে। যখন ফিরে আসবে তখন তাকে বলা হবে, শুনুন জাহেদা, আপনি আমাকে একটা সিগারেট এনে দিন। আমাকে একটা সিগারেট না খাওয়ালে আমি ওষুধ খাবো না। গোপনে এনে দিন, আমি বাথরুমে বসে খেয়ে নেব। কেউ কিছুই বুঝতে পারবে না। জাহেদা ফিরে এলো। কঠিন গলায় বলল, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, উনি নিষেধ করেছেন, কাজেই চা হবে না। আপনি শার্ট খুলুন। মিসির আলি লক্ষ্য করলেন তার নিজের মোরালিটিই ভেঙে যাচ্ছে। শার্ট খুলে ফেলাই ভালো। মিসির আলি ভেবেছিলেন তিনি পুরোপুরি সেরে গেছেন। দুপুরে শুয়ে শুয়ে পাখি বিষয়ক বইটি পড়তে পড়তেই তার মাথা ধরল। সন্ধ্যাবেলা আবার জ্বর এলো। দেখতে দেখতে জ্বর বেড়ে গেল। পুরো রাত কাটল জ্বরের ঘোরে। সকালে আবার ভালো। ডাক্তার যখন দেখতে এলেন তখন গায়ে জ্বর নেই, শরীর ঝরঝরে লাগছে। পরপর 3 দিন একই ব্যাপার। মিসির আলি ডাক্তারকে বললেন, কি ব্যাপার ডাক্তার সাহেব, আমার হয়েছে কি? ডাক্তার সাহেব বললেন, এখনো বলতে পারছি না, টেস্ট করা হচ্ছে। কদিন থাকতে হবে? তাও বলা যাচ্ছে না। মিসির আলি শঙ্কিত বোধ করছেন। হাসপাতালের আকাশ ছোঁয়া বিল অন্য একজন দিয়ে দেবে, তা হয় না। পুরো বিল তিনিই দেবেন। কিছু টাকা তিনি আলাদা করে রেখেছিলেন ভয়াবহ দুঃসময়ের জন্যে। সেই টাকায় হাত দিতে হবে।
রাজুকেও চিকিৎসা তার জন্য না, সরকারি হাসপাতালে যাওয়া দরকার। এই হাসপাতাল ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না। প্রতিদিন ভোরবেলা অনেকখানি রোদ এসে তার পায়ে পড়ে। এই দৃশ্যটি তার অসাধারণ লাগে। অন্য কোনো হাসপাতালে এরকম হবে না। রোদে পা মেলে দিয়ে চোখ বন্ধ করে পড়ে থাকার এই আনন্দ থেকে তিনি নিজেকে বঞ্চিত করতে চান না। একজন মানুষের জীবন হচ্ছে ক্ষুদ্র আনন্দের সঞ্চয়। এক একজন মানুষের আনন্দ এক এক রকম, তারটা হয়তোবা কিছুটা অদ্ভুত। তিনি আজও রোদে পা মেলে শুয়ে আছেন, চোখ বন্ধ। হাসপাতালের নার্স তাকে জানিয়েছে আজ তাকে বাড়তি 1 কাপ চা দেওয়া হবে। শুধু তাই না, সিগারেটও দেওয়া হবে। তবে সিগারেট খেতে পারবেন না, হাতে নিয়ে বসে থাকবেন। তাই বা কম কি, তামাকের গন্ধ নেওয়া হবে। কেমন আছেন স্যার? মিসির আলি চোখ না মেলেই বললেন, ভালো। আমাকে চিনতে পেরেছেন? পেরেছি। আপনি মুশফিকুর রহমান, বসুন। চেয়ার টানার শব্দ হলো। মিসির আলি ফুলের গন্ধ পেলেন। মুশফিকুর রহমান তার জন্য ফুল নিয়ে এসেছে। টেবিলে ভারী কিছু রাখার শব্দ হলো। ফুল নয়, অন্য কিছু। ফল হতে পারে। কি ফল? কমলা হবে না, কমলার ঘ্রাণ তীব্র। তিনি গন্ধ পাচ্ছেন না। সম্ভবত আপেল এবং কলা। না, কলা হবে না। আপেল এবং কলা এক ঠোঙায় আনা হবে না। তিনি একটি ঠোঙা রাখার শব্দ শুনেছেন। হয়তো আপেল। না, আপেলও হবে না। তিনি যে শব্দ শুনেছেন তাতে মনে হয়েছে শক্ত কিছু রাখা হয়েছে, যেমন ডাব। তবে ডাব হবে না। ডাব কেউ টেবিলে রাখবে না, মেঝেতে রাখবে। তাহলে কি? মিসির আলি চোখ মেললেন, তবে টেবিলের দিকে তাকালেন না। তাকালেন মুশফিকুর রহমানের দিকে। তিনি এক ধরনের বিস্ময়বোধে আক্রান্ত হলেন। কোলের উপর হাত রেখে শান্ত, ভদ্র ও বিনয়ী একটা ছেলে বসে আছে। তিনি মুশফিকুর রহমানকে দিনের আলোয় কখনো দেখেননি। একজন মানুষকে দিনের আলোয় একরকম দেখাবে, রাতে অন্যরকম। তা তো হয় না। ছেলেটির মধ্যে মেয়েলি ভাব অত্যন্ত প্রবল। এ ব্যাপারটি তিনি আগে কেন লক্ষ্য করেননি? ধবধবে ফর্সা গায়ের রং, লাল ঠোঁট, বেশ লাল। চোখের মনি ঘন কালো এবং ছলছল। ইংরেজিতে উপন্যাসে চোখের বর্ণনায় পাওয়া যায় লিকুইড আইজ। এরও তাই। চোখের পল্লবও মেয়েদের চোখের মতো দীর্ঘ। বয়সও খুব বেশি নয়, 25 থেকে 35-এর মতো হবে। তার ধারণা ছিল মুশফিকুর রহমানের বয়স 40-এর বেশি। মিসির আলি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। ছেলেটি কথা বলছে এমনভাবে যে জিহ্বা দেখা যাচ্ছে না। তবু মিসির আলি লক্ষ্য করলেন ছেলেটির জিহ্বা কালো নয়, অন্য 10 জনের মতোই। মুশফিকুর রহমান বলল, স্যার, আপনি হেডমাস্টারদের মতো আমাকে দেখছেন, কঠিন চোখে তাকিয়ে আছেন। আপনার জিহ্বার রং কালো না। দিনের বেলা রং ঠিক থাকে। কেন? আপনি বলুন কেন? আপনি কি কোনো রং মাখেন? জি স্যার, মাখি। এক ধরনের এজোডাই, নাইট্রোজেন ঘটিত জৈব রং। দিনের বেলা লোকজনের সামনে কালো জিভ নিয়ে বেরোতে ইচ্ছা করে না। আপনার বয়স কত? 33। স্যার, আপনি আমাকে তুমি করে বলবেন। বেশ, বলবো। আপনাকে আজ আর বিরক্ত করব না, শরীর সারুক। আমি সবসময় খোঁজ রাখছি। থ্যাংক ইউ। পাখি বিষয়ক বইটি কি নেড়েচেড়ে দেখেছেন? আমি গোড়া থেকেই পড়ছি। 50 পৃষ্ঠার মতো পড়া হয়েছে। বই পড়তে কষ্ট হয় না? না, তবে সন্ধ্যার পর কিছু পড়তে পারি না। তখন চোখ জ্বালা করে, মাথায় যন্ত্রণা হয়। মুশফিকুর রহমান উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, স্যার, আমি আমার কিছু ঘটনা লিখে এনেছি। পড়তে যাতে আপনার কষ্ট না হয় সেজন্য ভাগ ভাগ করে লিখেছি। প্রতিটি চ্যাপ্টারের শেষে আমি আমার নিজস্ব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। আপনার ইচ্ছা না হলে ব্যাখ্যাগুলো পড়ার দরকার নেই। মিসির আলি বললেন,
কি ধরনের ব্যাখ্যা? একজন মনোবিজ্ঞানীর ব্যাখ্যা। মনোবিজ্ঞানে তোমার কি কিছু পড়াশোনা আছে? মুশফিকুর রহমান বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, সামান্য আছে। আমি মনোবিজ্ঞানের ছাত্র, এই বিষয়ে এমএ করেছি। কোন সনের ছাত্র? বলতে চাচ্ছি না স্যার। মিসির আলী বললেন, তুমি কি কখনো আমার ছাত্র ছিলে? জি ছিলাম। গোড়া থেকে এই কারণেই আপনাকে স্যার ডাকছি। আপনার কাছে আমার আসার কারণও এইটি। স্যার, আজ আমি উঠি? তোমার ওই ঠোঙায় কি আছে? কিছু বেদানা নিয়ে এসেছি। টাইম পত্রিকায় পড়েছিলাম, বেদানায় আছে ভিটামিন কে। রোগ প্রতিরোধী ক্ষমতা তৈরিতে ভিটামিন কে খুব কাজ করে। নার্সকে বলে দিয়েছি, ও বেদানার রস তৈরি করে আপনাকে দেবে। স্যার, যাই। মিসির আলী তাকিয়ে রইলেন। হালকা নীল শার্ট পরা, মাথা ভর্তি কুচকুচে কালো চুলের এই যুবকটিকে কি সুন্দর লাগছে। কিন্তু সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আগেও একবার খুঁড়িয়ে হাঁটতে দেখেছেন। সেবার বাঁ দিকে ঝুঁকে হাঁটছিল, এখন হাঁটছে ডান দিকে ঝুঁকে। শ্রদ্ধেয় স্যার। স্যারদের নামের আগে শ্রদ্ধেয় ব্যবহার করা আমাদের প্রাচীন রীতি। যদিও এই সমাজের বেশিরভাগ শিক্ষকরাই শ্রদ্ধেয় বিশেষণ দাবি করেন না। স্কুলে আমাদের একজন অঙ্ক স্যার ছিলেন। তিনি খুব ভালো অঙ্ক জানতেন, ছাত্রদের বোঝাতেনও খুব সুন্দর করে। তিনি আমাকে ডাকতেন সর্পশিশু। মাঝে মাঝেই মজা করার জন্য আমাকে বলতেন, এই কর তো, হা করে তোর কুচকুচে কালো জিহ্বাটা নাড়াচাড়া কর, দেখি কেমন লাগে। আমি তাই করতাম। তিনি মজা পেয়ে হো হো করে হাসতেন। এই শিক্ষককে কি শ্রদ্ধেয় বলা ঠিক হবে? আমি আপনার নামের আগে বহুল ব্যবহৃত বিশেষণ ব্যবহার করেছি। এর চেয়ে সুন্দর কিছু ব্যবহার করতে পারলে আমার ভালো লাগতো। আপনি অল্প কিছুদিন আমাদের ক্লাস নিয়েছেন, পড়াতেন অ্যাবনর্মাল বিহেভিয়ার। প্রথম দিন ক্লাসে ঢুকেই বললেন, আমি তোমাদের অ্যাবনর্মাল বিহেভিয়ার পড়াতে এসেছি। পড়ানোর সময় কি করলে আমার আচরণকে তোমরা অ্যাবনর্মাল বলবে? আমরা কেউ কোনো কথা বললাম না। ছাত্র হিসেবে আমরা আপনাকে যাচাই করে নিতে চাচ্ছিলাম। আপনি বললেন, আচ্ছা, আমি যদি এই টেবিলের উপর উঠে দাঁড়িয়ে বক্তৃতা দিই, তাহলে কি তোমরা আমার আচরণকে অ্যাবনর্মাল বলবে? একজন ছাত্র বলল, হ্যাঁ। আপনি বললেন, প্রাচীন গ্রিসে কিন্তু ক্লাসরুমে টেবিলের উপর দাঁড়িয়ে বক্তৃতা দেবার প্রচলন ছিল। তারা মনে করত শিক্ষক সবচেয়ে সম্মানিত, তাকে দিতে হবে সবচেয়ে সম্মানের স্থান। তাদের কাছে টেবিলে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়াটাকে অস্বাভাবিক আচরণ মনে হতো না। কোনো শিক্ষক যদি মেঝেতে দাঁড়িয়ে বক্তৃতা দিতেন, সেটা হতো অস্বাভাবিক। কাজেই অস্বাভাবিকের সংজ্ঞা কি? সংজ্ঞা হলো, আমরা যা দেখে অভ্যস্ত তার বাইরে কিছু করাটাই অস্বাভাবিক। মজার ব্যাপার হলো, মানুষ খুব অস্বাভাবিক একটা প্রাণী, অথচ আমরা মানুষের কাছে স্বাভাবিক আচরণ আশা করি। আচ্ছা, তোমরা একজন কেউ বলো তো, মানুষ অস্বাভাবিক প্রাণী কেন? ক্লাসের কেউ কথা বলল না। আপনি হাসি মুখে বললেন, মানুষ অস্বাভাবিক, তার কারণ মানুষের মস্তিষ্ক। এই মস্তিষ্ক একই সঙ্গে লজিক এবং অ্যান্টিলজিক নিয়ে কাজ করে। প্রতিটি প্রশ্নের দুটি উত্তর সে সমান গুরুত্বের সঙ্গে গ্রহণ করে, একটি হ্যাঁ, অন্যটি না। সে মনে করে দুটি উত্তরই সত্য। তা হয় না। প্রশ্ন, ঈশ্বর বলে কি কিছু আছেন? উদাহরণ দেই। উত্তর হলো হ্যাঁ এবং না। প্রশ্ন, আমরা কি শূন্য থেকে এসেছি? উত্তর হলো হ্যাঁ এবং না। প্রশ্ন, আমরা কি শূন্যতে মিশে যাব? আবারও উত্তর হলো হ্যাঁ এবং না। স্যার, আপনি ঝড়ের গতিতে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন এবং নিজেই উত্তর দিচ্ছেন হ্যাঁ এবং না। আমরা মুগ্ধ ও বিস্মিত। ক্লাসের শেষে আপনার নাম হয়ে গেল হ্যাঁ না স্যার। বিশ্বাস করুন স্যার, এই নাম আমরা কখনো ব্যঙ্গার্থে ব্যবহার করিনি। এই নাম উচ্চারণ করেছি শ্রদ্ধা ও ভালোবাসায়। লজিক ব্যবহার করার আপনার অস্বাভাবিক ক্ষমতার সঙ্গে আমাদের অল্প সময়ের ভেতর পরিচয় হলো। শার্লক হোমসের সঙ্গে আমাদের পরিচয় আছে কোনান ডয়েলের উপন্যাসের মাধ্যমে। শার্লক হোমস কল্পনার চরিত্র।
আমরা বাস্তবের একজন সাধারণ মানুষকে দেখলাম, যার চিন্তাশক্তি এবং বিশ্লেষণী ক্ষমতা অতিমানব পর্যায়ের। আপনার নিশ্চয়ই মনে নেই, ক্লাসে আপনি একটি অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন। আমরা সবাই অ্যাসাইনমেন্ট জমা দিলাম। আপনি আমার খাতা দেখে খানিকটা অবাক হয়ে বললেন, তুমি ক্লাসের পরে আমার সঙ্গে দেখা করো। আমি দেখা করতে গেলাম। আপনি বললেন, এত সুন্দর হাতের লেখা কেন? আপনার প্রশ্নের ভঙ্গি এমন যেন সুন্দর হাতের লেখা হওয়া দূষণীয়। আমি বললাম, স্যার, সুন্দর হাতের লেখা কি অপরাধ? আপনি হাসতে হাসতে বললেন, না, অপরাধ হবে কেন? তবে হাতের লেখার দিকে তুমি অস্বাভাবিক নজর দিচ্ছ। এটাই আমাকে বিস্মিত করছে। যাদের মনের ভিতরের অবস্থাটা থাকে বিশৃঙ্খল এবং হয়তোবা অসুন্দর, তারা বাইরের পৃথিবীটাকে সুন্দর এবং সুশৃঙ্খল দেখতে চায়, যে কারণে হাতের লেখার মতো তুচ্ছ একটি বিষয়েও তাদের অপরিসীম মনোযোগী হতে দেখা যায়। তোমার কি কোনো সমস্যা আছে? আমি বললাম, না। আমি যে মিথ্যা বলছি, আপনি তার সঙ্গে সঙ্গে ধরে ফেললেন। সেটা আমি আপনার হাসি দেখেই বুঝলাম। তবে আপনি আমাকে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করলেন না। শান্ত গলায় বললেন, তোমার রিপোর্টটি পড়ে আমি আনন্দ পেয়েছি। সবাই বইপত্র ঘেঁটে রিপোর্ট তৈরি করার চেষ্টা করেছে। একমাত্র তুমি নিজে যা ভেবেছ তাই লিখেছ। রিপোর্টের বিষয়বস্তু ছিল স্ট্রেঞ্জ ড্রিমস, বা অদ্ভুত স্বপ্ন। আমি আমার নিজের দেখা একটি অদ্ভুত স্বপ্ন লিখে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি বললাম, স্যার, আমার ব্যাখ্যা কেমন হয়েছে? আপনি বললেন, বায়াসড ব্যাখ্যা হয়েছে। যেহেতু তুমি স্বপ্নটি দেখেছ, সেহেতু তুমি তা ব্যাখ্যা করেছ নিজের দিকে পক্ষপাতিত্ব করে। আমি অন্য ব্যাখ্যা করব। আপনার ব্যাখ্যা কি, স্যার? আপনি বললেন, আমার ব্যাখ্যা দেওয়ার আগে আমাকে জানতে হবে তুমি আসলেই এ জাতীয় স্বপ্ন দেখেছ কিনা। মানুষ কখনো তার অভিজ্ঞতার বাইরে স্বপ্ন দেখে না। মানুষের কল্পনা অভিজ্ঞতার ভেতর সীমাবদ্ধ। একজন শিল্পীকে তুমি যদি দৈত্যের ছবি আঁকতে দাও, সে এক চোখ এক দৈত্যের ছবি আঁকবে, যার দুটি শিং আছে। তুমি খুব মন দিয়ে লক্ষ্য করলে দেখবে দৈত্যের হাত পা দেখাচ্ছে মানুষের মতো, কপালে চোখটা বিড়ালের মতো, মাথার শিং দুটি গরুর মতো। অর্থাৎ শিল্পী তার অভিজ্ঞতাই কল্পনায় ব্যবহার করেছেন। দৈত্যের ছবিতে তুমি এক শিঙের দৈত্য পাবে, কিন্তু তিন শিঙের দৈত্য সচরাচর পাবে না। কারণ মানুষ এক শিঙের প্রাণী দেখেছে, যেমন গন্ডার। দু শিঙের প্রাণী দেখেছে, যেমন গরু, ছাগল, কিন্তু তিন শিঙের প্রাণী দেখেনি। বুঝতে পারছো কি বলছি? পারছি, স্যার। কিন্তু তুমি যে স্বপ্ন দেখেছো বলে লিখেছ, এই স্বপ্ন তুমি দেখতে পারো না। এই স্বপ্ন মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। আমি বললাম, আমি এই স্বপ্ন দেখেছি, স্যার। আপনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, আচ্ছা, তুমি যাও। যদি কখনো বড় ধরনের সমস্যায় পড়ো, আমার কাছে এসো। আপনার কি মনে পড়ে আপনি এ জাতীয় একটি আশ্বাসবাণী আপনার একজন ছাত্রকে দিয়েছিলেন? হয়তো আপনার মনে নেই। আমি কিন্তু মনে করে রেখেছি এবং সবসময় আপনার খোঁজ রেখেছি। গত 7 বছরে আপনি কোন কোন বাসায় ছিলেন, কতদিন ছিলেন, সব আমি একের পর এক বলে দিতে পারবো। এরপরেও আমাকে আপনার অবিশ্বাস করার কোনো কারণ নেই। স্যার, সমস্যায় আমি এখন পড়িনি। সমস্যায় পড়েছিলাম ছেলেবেলাতেই। সেই সমস্যা আমি আমার নিজের মতো করে সমাধান করার চেষ্টা করেছি। আমাকে সাহায্য করেছেন আমার একজন গৃহশিক্ষক, যিনি জীবিত নন, মৃত। মৃত মানুষটি এখনো আমাকে সাহায্য করে যাচ্ছেন। আপনার মতো যুক্তিবাদী মানুষের কাছে নিতান্তই অযৌক্তিক একটি বিষয় উত্থাপন করলাম কারণ আপনি বলেছেন মানুষ যে কোনো প্রশ্নের উত্তর হিসেবে হ্যাঁ এবং না দুটিই গ্রহণ করে। আমি আমার গৃহশিক্ষকের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব। তার আগে আমার কিছু কথা জেনে নিতে হবে। আমি নিজে আমার কথা ছাড়া ছাড়া ভাবে আপনাকে কিছু বলেছি। আপনি নিজে অনুসন্ধান করে কিছু কিছু বের করার চেষ্টা করেছেন। এতে লাভ তেমন হয়নি। আপনি বিভ্রান্ত হয়েছেন। আপনি আমার মার সঙ্গে কথা বলেছেন। তাকে আপনার নিশ্চয়ই সরল সাদাসিধে মহিলা মনে হয়েছে।
তিনি মোটেই সেরকম নন। আমার বাবা মাকে পরিত্যাগ করেছিলেন, কারণ তিনি স্বচক্ষে দেখেছিলেন আমার মা গলা টিপে আমাকে হত্যা করার চেষ্টা করছেন। এতে আমার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন হাসপাতালে রেখে আমার চিকিৎসা করাতে হয়। ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স 4। 4 বছরের স্মৃতি শিশুর মনে থাকে। আমার স্পষ্ট মনে আছে। স্যার, আপনি অনেকক্ষণ এক নাগাড়ে আমার লেখা পড়লেন। এখন আপনি বিশ্রাম করুন, বাকিটা কাল পড়বেন। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের গল্প আমি এবং আমরা। আজকে ছিল গল্পটির 3য় পর্ব। এর শেষ পর্ব শুনতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর অবশ্যই ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। টাটা।